আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মে মাসের ৭ তারিখ। বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আবার অনেক জায়গাতেই মেঘলা আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। তো এই সময় যদি বৃষ্টি হয় কিংবা দেখা যাবে যে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে অনেকের আমবাগানে আমরা যে মেসেজটা পাই বা অনেকেই বলেন সেটা হচ্ছে যে ফল ফেটে যায়। সেটা আম হতে পারে, লিচু হতে পারে, অন্যান্য কিছু ফলের ক্ষেত্রে ওটা দেখা যায় যে ফলটা ফেটে যাচ্ছে। আজকে মূলত এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আসলে আপনার বাগানে যদি ফল ফেটে যায় বা কি কারণে ফেটে যাচ্ছে বা ফেটে গেলে আপনি কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন, সেই বিষয় নিয়ে মূলত কথা বলবো। একটু খেয়াল করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আম গাছে যখন মুকুল আসে, এই মুকুল আসা থেকে শুরু করে আম হারভেস্ট করা পর্যন্ত এই যে ফল আমরা যেটা দেখছি, এটা হচ্ছে গাছ যে খাবারটা গ্রহণ করে মাটি থেকে, পাতার মধ্যে বা সবুজ অংশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি হয়, এটি মূলত এখানে যায় এবং সেই অনুযায়ী ফলটা বৃদ্ধি পেতে থাকে। এখন যদি কোনো কারণে গাছে খাবারের ঘাটতি হয় বা খাবারটা কম থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে গাছ এই ফলকে কম পরিমাণ খাবার সরবরাহ করতে পারে। তখন দেখা যায় যে ফলের যে বৃদ্ধি এটা খুব স্লো হয়। আবার অনেক বাগান আছে যেখানে গাছ যদি কোনো কারণে খাবার কম পায়, যে পরিমাণ ফল গাছে আছে, গাছ যদি মনে করে যে তার এই সমস্ত ফলকে খাবার দেওয়ার সুযোগ নেই, তাহলে সে কিছু কিছু ফলকে ড্রপ ডাউন করে দেয়, অর্থাৎ ঝরিয়ে ফেলে। সেক্ষেত্রে যে ফল ঝরা আছে সেটি অনেক বেড়ে যায়। তো এটা নিয়ে আজকে কথা বলবো না, আজকে মূলত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ফাটার বিষয়টি, যে ফল কেন ফাটছে। তো বিষয় হচ্ছে যে খাবার যখন গাছ এটাকে কম দিচ্ছে, তখন সে খুব ধীরে ধীরে বাড়ছে। কিন্তু যদি কোনো কারণে দেখা যাবে যে আপনার 20 দিন, 25 দিন বা 30 দিন একটানা কম পরিমাণ খাবার দিচ্ছে, এই ফলের ভেতরে যতগুলো সেল ডিভিশন হচ্ছে সব জায়গাতেই এনার্জিটা কম যাচ্ছে, ধীরে ধীরে সেল ডিভিশন হচ্ছে। কিন্তু যখন এখানে খাবারের সরবরাহটা বেশি বেড়ে যাবে বা বেশি পরিমাণে যাবে, তখন যে এই সেল ডিভিশন যেগুলো হয়, কোষ বিভাজন, সেগুলো দেখা যাবে যে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আমরা খাই হচ্ছে এর মধ্যে যে লেয়ারটা রয়েছে, একেবারে আউটার সারফেস যেটা, অর্থাৎ এই যে আমরা বলি হচ্ছে পিল বা খোসা, এটা হচ্ছে একেবারে বাইরে থাকে, এটা সাধারণত আমরা খাই না। এর ভেতরে হচ্ছে পাল্প, এটাই মূলত আমরা খাই, অর্থাৎ শ্বাস যেটা আমরা খাই। এরপরে হচ্ছে আঠি। তো যেটা বলছিলাম যে যখন খাবারটা এখানে বেশি পরিমাণে আসবে, তখন এর ভেতরে যে পাল্প রয়েছে বা আমরা যেটা খাই, শ্বাস রয়েছে, এটা খুব দ্রুত বৃদ্ধি পায়। আর এই যে বাইরের যে লেয়ারটি রয়েছে, এটি যখন ধীরে ধীরে পরিপক্কতার দিকে যায়, যত পরিপক্কতার দিকে যাবে তত এর বৃদ্ধির যে পার্সেন্টেজ রয়েছে সেটি অনেক কমে যাবে। দেখা যাবে যে আমার ভেতরের যে শ্বাস রয়েছে, এটি এত বেশি পরিমাণে বাড়ছে যে বাইরের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা ওই সমান্তরালে বাড়তে পারছে না। তখন দেখা যাবে যে বিভিন্ন জায়গায় ফেটে যেতে পারে। সেটা হতে পারে আপনার যদি কোথাও পোকা দ্বারা আক্রান্ত জায়গা থাকে, তাহলে সেই জায়গা দিয়ে ফাটতে পারে। অনেকের বাগানে যেমন আমে থ্রিপস লাগে, যেটা আপনারা অনেকে লোকাল ভাষায় উকুন পোকা বলে থাকেন। এটার কারণে দেখা যাবে যে জায়গায় জায়গায় একটু ক্ষত তৈরি হয় এই আউটার সারফেসে, ওখান দিয়ে ফাটতে পারে। অনেকের বাগানে দেখা যায় যে অ্যানথ্রাকনোজ রোগ হতে পারে, সেখান দিয়ে ফাটতে পারে। তো যেটাই হোক না কেন, এই যখন বাইরের লেয়ারটা বাড়তে পারবে না, তখনই এটা মূলত ফেটে যাবে। আর ফেটে গেলে কি হবে, একসময় সেই জায়গাতে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হবে এবং সেখান থেকে ফলটা পচে যাবে বা গাছ থেকে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এইটা অনেক বাগানে অনেক পরিমাণে দেখা যায়। আমরা তো কিভাবে হচ্ছে এইটা বুঝতে পারলাম, কিন্তু রিজনটা হচ্ছে ওই যে আপনার বাগানে যখন মুকুল এসেছে তখন থেকে আপনি এই আমের পরিপক্কতা পর্যন্ত একে পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ করতে হবে। এখন আমরা প্রতিনিয়ত গাছকে খাবার দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা করি কি, বছরে 2বার বা 1বার করে খাবার দিই। দেখা যায় যে মাটির গোড়ায় পর্যাপ্ত খাবার আছে, কিন্তু এই খাবারটা গাছের জন্য অ্যাভেলেবল না। অ্যাভেলেবল কখন হয়, যখন এখানে পানি পায়, অর্থাৎ গাছ এই খাবারগুলো মূলত পানির মাধ্যমে নেয়। আমরা যে বিভিন্ন ফার্টিলাইজার দিচ্ছি সেগুলো বিভিন্ন আয়নে বিভাজন হয় এবং সেই আয়নগুলোকে মূলত গাছ গ্রহণ করে। তো এখানে কি প্রয়োজন, পানির প্রয়োজন। যে সমস্ত গাছের গোড়ায় দীর্ঘদিন খরার মধ্যে থাকে এবং হঠাৎ করে যখন সেখানে পানি সরবরাহ করা হয়, সেটা বৃষ্টির পানি হতে পারে বা আমাদের সেচের পানি হতে পারে, তখন এই খাবার গ্রহণ করার যে প্রবণতা এটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায় এবং তখনই আমি যে প্রক্রিয়া বললাম এই প্রক্রিয়ায় এই ফলগুলো ফাটতে থাকে। তাহলে আমাদের কোন বিষয়টা খেয়াল রাখতে হবে, যে নিয়মিত গাছের গোড়ায় পানি দেওয়া। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, তখন চাষি ভাইরা
খুব উদ্বিগ্ন হয়ে পড়ে যে আমাদের এই আমগুলো ফেটে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন কেমিক্যাল নিয়ে আসছেন, অনেকে ব্যবসায়িক খাতিরে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিচ্ছেন যে এটা দিলে ফল ফাটা রোধ হবে, এটা ওটা হ্যান ত্যান। আসলে এগুলো খুব একটা কাজ করবে না। কারণটা হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বললাম যে কি কারণে এটা হয়। তাহলে আমাদেরকে এই কারণটা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে এই প্রতিনিয়ত গাছের গোড়ায় যে পানি রাখা বা রস রাখা সেটা নিশ্চিত করতে হবে। বিভিন্ন নিউট্রিয়েন্টের ঘাটতির কারণে এই কারণগুলা বা এই ফল ফাটাটা আমরা পরিলক্ষণ করি। যেমন যদি গাছে অত্যাধিক মাত্রায় বোরনের ঘাটতি ঘটে, তাহলে অনেক ফল ঝরেও পড়ে, আবার ফেটেও যায়। তার মানে আপনাকে অবশ্যই গাছে বোরনটা নিশ্চিত করতে হবে। সেটা ওই সময় না, সেটা আরো আগে থেকে। আমরা বলি আম যখন মটর দানার মতো হবে বা মার্বেল আকৃতির হবে, তখন থেকে পারলে 2 থেকে 3 বার 15 দিন পর পর আমরা গাছে বোরন স্প্রে করব। 1 গ্রাম প্রতি লিটার স্প্রে করলেই দেখবেন যে মোটামুটি এটা আমরা রোধ করতে পারবো। আর অনেক সময় দেখা যায় যে গাছের গোড়ায় যদি ক্যালসিয়ামের ঘাটতি ঘটে, তাহলে এটা হতে পারে। তা আমরা যদি প্রত্যেক বছর যখন গাছে খাবার দিই, বিশেষ করে যে জুলাই মাসের দিকে বৃষ্টি হওয়ার পরে বা হারভেস্টের পরে, তখন যদি আমরা একটু জিপসাম সার গাছের গোড়ায় দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ঘাটতিটা পূরণ হবে সেখান থেকে। তো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলে এটা হয়। আর নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তখনই হয় যখন সে গাছ খরার মধ্যে পড়ে। এই কারণে সবার কাছে অনুরোধ থাকছে, যখন দেখবেন যে বৃষ্টি হচ্ছে তখন অহেতুক কোনো কেমিক্যাল গাছে স্প্রে করবেন না। যদি দেখেন যে আপনার গাছের ফল ফাটার প্রবণতা অনেক বেশি, তাহলে আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলো গাছে আছে কিনা সেটি আগে নিশ্চিত করুন। তারপরে ওই কারণগুলো সমাধানের জন্য এই বছর হয়তো বা সম্ভব হবে না, পরবর্তী বছর থেকে ওই বাগানে এই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেন, যাতে গাছ পর্যাপ্ত খাবার পায়, ফলকে দিতে পারে, ফলের আকৃতি স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে। যখনই স্বাভাবিক পাবে না, তখনই আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হবে। তো এইরকম কোনো সমস্যা যদি আপনারা পড়েন বা মনে হয় যে সেটা আম বাগান হতে পারে বা অন্যান্য কৃষিকাজ হতে পারে, আপনার পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অনুরোধ থাকলো আপনারা আপনাদের নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। এর বাইরেও আমরা চাইলে এখন স্মার্ট বাংলাদেশে মোবাইল ফোন থেকে 16123 এই নাম্বারে ডায়াল করেও কৃষি সেবা গ্রহণ করতে পারি। তো আমরা কৃষি সেবা গ্রহণ করে সঠিক পরিচর্যার মাধ্যমে বিভিন্ন ফসল চাষ করি। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূরণ অঙ্গীকার।